আমরা ফিরে এসেছি ক্লাস 11 এর কেমিস্ট্রি ক্লাস। আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছি রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা বা সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, আমরা একটা পার্ট করে ফেলেছি। আজকে আমরা পার্ট 2টা পড়ব। তো এর আগে আমরা বেশ কিছুটা অংশ পড়েছি। আমরা মূলত আগের দিন সূত্রগুলো এবং তার অ্যাপ্লিকেশনগুলো দেখেছি। আজকে আমাদের যে অংশটা আছে সেটা প্রায় পুরোটাই ম্যাথামেটিক্যাল, থিওরি খুব কিছু নেই, সেজন্য আমি অঙ্কের মাধ্যমেই বোঝানোর চেষ্টা করব। রাসায়নিক গণনা বা কেমিক্যাল ক্যালকুলেশন, এই যে চ্যাপ্টারটা তোমাদের হয়তো মনে পড়ছে, তোমরা ক্লাস 10-এ এই চ্যাপ্টারটা পড়ে এসেছো। তো এইখানে আমার আজকে যে অংশটা আছে সেটা হচ্ছে এটার ওপরেই, রাসায়নিক গণনা বা কেমিক্যাল ক্যালকুলেশন। বিভিন্ন ধরনের রাসায়নিক গণনা বা কেমিক্যাল ক্যালকুলেশন আজকের ক্লাসে আমরা করে দেখব, বুঝবো। প্রথম যে ক্যালকুলেশন সেটা হচ্ছে শতকরা সংযুতি বা পার্সেন্টেজ কম্পোজিশন। এটাও তোমাদের জানা জিনিস। সেটা কি করে করে তোমরা পড়েছো, যে প্রতি 100 ভাগ ভরের কোনো যৌগে যত ভাগ ভরের কোনো উপাদান মৌল বা মূলক উপস্থিত থাকে, সেই ভর নির্দেশক সংখ্যাটাকে ওই মৌল বা মূলকের শতকরা সংযুতি বলে। কোনো যৌগে উপস্থিত বিভিন্ন মৌলে বিভিন্ন যে উপাদানগুলো তার যে শতকরা পরিমাণটাকে ওই যৌগের শতকরা সংযুতি বা পার্সেন্টেজ কম্পোজিশন বলে। তো এরকম একটা দুটো অঙ্ক আমরা দেখবো, তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এরকম অঙ্ক তোমরা করেছো আগে। যেটা করনি, যেটা নতুন, সেটা হচ্ছে এইটা স্থূল সংকেত ও আণবিক সংকেত, এম্পেরিক্যাল ফর্মুলা অ্যান্ড মলিকুলার ফর্মুলা। তো কাকে বলে এটা একটু বলে নিই। আচ্ছা, কি হচ্ছে যে স্থূল সংকেত বলতে কোনো যৌগের মধ্যে উপস্থিত উপাদান যে মৌলগুলো থাকে তার যে পরমাণু সংখ্যাকে আমরা যদি একটা লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাতে, একটা যদি লোয়েস্ট একটা সিম্পল একটা হোল নাম্বার রেশিওতে এক্সপ্রেস করি, তাহলে আমরা যে সিম্পলেস্ট একটা যে ফর্মুলা পাবো সেটাকে আমরা বলবো যে সরলতম যে সংকেত পাবো সেটাকে আমরা বলবো সেই যৌগের স্থূল সংকেত। আচ্ছা, এই যে স্থূল সংকেত থেকে আমরা কি করি, যে সংকেতে আণবিক সংকেতে পৌঁছাই। আণবিক সংকেত মানে আমরা জানি যে সংকেতের সাহায্যে কোনো যৌগের অণুতে উপস্থিত উপাদান মৌলগুলির সঠিক যে পরমাণুর সংখ্যা জানা যায় সেটাকে তার আণবিক সংকেত বলে। স্থূল সংকেত থেকে আমরা একটা আইডিয়া পাই, কিন্তু সেইটা আমরা সঠিক সংকেতটা আমাদের যেটা দিয়ে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা। সেই জন্য আণবিক সংকেতকে এবং স্থূল সংকেতের মধ্যে যে সম্পর্কটা সেটা এইভাবে লেখা হয় যে স্থূল সংকেত হচ্ছে একটা কোনো n ইন্টু স্থূল সংকেত, একটা হচ্ছে n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, যেটা এখানে রেশিওটা প্রকাশ করে, যে সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও, এই পরমাণু উপস্থিত আছে, পরমাণু সংখ্যার অনুপাত হচ্ছে এটাকে একটা কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে, মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো, ওই কম্পাউন্ডের এক্স্যাক্ট যে মলিকুলার ফর্মুলা সেটা পেয়ে যাবো, আণবিক সংকেতটা আমরা পেয়ে যাবো। তো সেই রেশিও থেকে আমরা এক্স্যাক্ট যে ফর্মুলা, মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত, সেটা আমরা পেয়ে যাই। তো সেক্ষেত্রে আমরা যৌগের আণবিক ভরটাও এখানে স্থূল সংকেত দিয়ে আমরা যেটা পেয়েছি, সেই যৌগের স্থূল সংকেত থেকে যে ভরটা পেয়েছি তাকে n দিয়ে গুণ করলে আমরা ওই যৌগের আণবিক ভরটা পেয়ে যেতে পারি। তো এইটাও যে সম্পর্ক, এটা দিয়ে আমরা স্থূল সংকেত এবং আণবিক সংকেত দুটোই বার করে তারা কি করে সঠিক সংকেতে পৌঁছানো যায় সেটা বুঝতে পারবো। এখানে একটা দুটো অঙ্ক না বললে তোমরা বুঝতে পারবে না, এটা শুধু মুখে বললে বোঝা সম্ভব না। তো দেখো, আমি এখানে তোমাদের জন্য দুটো অঙ্ক রেখেছি, যেটুকু বললাম সেটা বোঝানোর জন্য। প্রথমটা কি, C6H12O6 গ্লুকোজ আমরা সবাই চিনি। আণবিক সংকেতযুক্ত যৌগটির শতকরা সংযুতি বা পার্সেন্টেজ কম্পোজিশন নির্ণয় করো বা ডিটারমাইন করো। যেই তোমাকে বলছে শতকরা সংযুতি বা পার্সেন্টেজ কম্পোজিশনটা বের করো, তখন আমাদের প্রথমেই কি দরকার, আমাদের প্রথমেই দরকার হচ্ছে মলিকুলার ওয়েটটা, তাই না? তো দেখো আমরা কি করব, আমরা মোটামুটি তো এর অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক গুরুত্বগুলো জানি আশা করি। আমরা কি করব, এটার প্রথমেই আণবিক গুরুত্বটা বের করে নেব। আচ্ছা, এবারে শতকরা পরিমাণ কি করে বের করব, তার মানে এখানে কার্বন আছে কতটা ভাগ, কতটা পার্ট আছে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি 72 পার্টস আছে, তাহলে 180-র মধ্যে আছে 72, তাহলে 100-এ কত? তো এইটা হচ্ছে তাহলে তার শতকরা পরিমাণ। দেখো বেরিয়ে গেল 40%। একই রকমভাবে হাইড্রোজেন, এখানে আমরা দেখতে পাচ্ছি 180-র মধ্যে আছে 12, তাহলে 100-এ কত হবে? 6.67%। অক্সিজেনেরও তাই, এখানে দেখতে পাচ্ছি 96 আছে 180-র মধ্যে, তাহলে 100-এ কত হবে? 53.33%। এই যে তিনটে তুমি বার করে দিলে, এইটা হচ্ছে যৌগটার শতকরা সংযুতি বা তোমার হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন অফ দিস পার্টিকুলার কম্পাউন্ড, যেখানে আমরা ক্লিয়ারলি যৌগের মধ্যে উপস্থিত যে উপাদান মৌলগুলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের যে পার্সেন্টেজ যে আছে সেটা ক্লিয়ারলি আমরা বের করে বলে দিয়েছি।
তো বোঝা যাচ্ছে এই ধরনের অঙ্ক ক্লাস 10-এ করেছো, এটা খুব একটা নতুন কিছু নয়। নতুন হচ্ছে এই জিনিসটা যে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করার যে ব্যাপারটা। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, এখানে দেখো আবার একটা আমাদের ডেটাটা দেওয়া আছে। একটি যৌগের বিশ্লেষণে সি হচ্ছে 40%, এইচ হচ্ছে 6.67% এবং অক্সিজেন হচ্ছে 53.33% পাওয়া গেল। যৌগটি স্থূল সংকেত নির্ণয় করো। যৌগটির আণবিক ভর 30 গ্রাম, মোল ইনভার্স হলে তার আণবিক সংকেত কি? তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে পার্সেন্টেজগুলো আমি আগেরটায় ক্যালকুলেট করেছিলাম সেটাই এখানে ব্যবহার করেছি। দুটো উল্টো অঙ্ক তোমাদের সেটা বোঝানোর জন্য। এখানে আণবিক সংকেতটা দেওয়া ছিল, সেখান থেকে আমরা পার্সেন্টেজ কম্পোজিশনটা ক্যালকুলেট করলাম। উল্টো অঙ্ক করে আমি তোমাদের বোঝাতে চাইছি যে পার্সেন্টেজ কম্পোজিশন দেওয়া থাকলে কি করে আমরা সেই ফর্মুলা অবধি পৌঁছতে পারি। তাহলে মানে এইটা যা করে এসেছি এখান থেকে আবার আমরা এই ফর্মুলায় কি করে পৌঁছতে পারি, কেমন? তো দেখো এখানে আমরা সেইভাবে এবার এই অঙ্কটা করার একটা রাস্তা আছে। তো এরকম একটা তুমি চার্ট ফর্মে করে নিতেও পারো, নাও পারো, যা যেভাবে সুবিধা করতে পারো। কি কি মৌল আছে, উপাদান মৌলগুলোকে লিখে নিয়েছি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। শতকরা পরিমাণ পার্সেন্টেজ কম্পোজিশন আমাকে কি দিয়েছে সেটা লিখে নিয়েছি। 40% কার্বন, হাইড্রোজেন 6.67, অক্সিজেন 53.33। প্রত্যেকটার পারমাণবিক ভর এখানে দিয়ে দিয়েছে। একটা হচ্ছে কার্বনের 12, একটা হচ্ছে হাইড্রোজেনের 1, অক্সিজেনের হচ্ছে 16। আচ্ছা, এবারে কি করেছি, এই এখানে শতকরা পরিমাণকে পারমাণবিক ভর দিয়ে ভাগ করে আমরা আপেক্ষিক পরমাণুর সংখ্যা একটা বার করার চেষ্টা করেছি, যেটা প্রত্যেকটা একটা কার্বনের এসে 3.33, হাইড্রোজেনের এসে 6.67, অক্সিজেনের এসে 3.33। আচ্ছা, এইখানে দেখো এই যে একটা এসেছে, এটা দশমিক সংখ্যা বা ডেসিমেলে এসেছে। এটাকে সিম্পলার ফর্মে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করেছি, 3.33 দিয়ে ভাগ করেছি। আচ্ছা, এটা করে এখানে এইটা পেয়েছি। আচ্ছা, তারপরে পূর্ণ সংখ্যায় প্রকাশ, এখানে 1 2 1 পেয়েছি। আচ্ছা, তো এইটা এরপরে আমরা দেখব যে এখান থেকে আমরা স্থূল সংকেতটা কি পাচ্ছি। আচ্ছা, এখানে দেখো আমরা তাহলে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের পরমাণু সংখ্যার অনুপাতটা পেলাম 1:2:1। সেই জন্য আমরা লিখেছি যে যৌগটির স্থূল সংকেত হচ্ছে CH2। তাহলে আণবিক সংকেত কি হবে, হোল N হবে, সেটাই এখানে লেখা হয়েছে। তো আণবিক গুরুত্ব এখানে আমাদের একটা বলে দেওয়া ছিল। তাহলে এই সংকেত, স্থূল সংকেতের থেকে আমরা আণবিক সংকেতটা যেটা পাচ্ছি সেটা এখানে লিখেছি। সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে এটা হিসাব করলে 30N। তাহলে প্রশ্ন অনুযায়ী কি হবে, 30N হচ্ছে 30, তার মানে N এর মান হচ্ছে 1, অর্থাৎ এই যৌগের আণবিক সংকেত হচ্ছে CH2O। আচ্ছা, তো দেখো, তো এই একটা আমরা দেখলাম উদাহরণ যে স্থূল সংকেত এবং আণবিক সংকেত থেকে কি করে একটা যৌগের স্থূল সংকেত বা আণবিক সংকেতের যে ডেটাগুলো দেওয়া থাকলে কি করে সেইখানে পৌঁছানো যায়। আচ্ছা, পরের যে পার্টটা আসছে সেটা হচ্ছে রাসায়নিক গণনা বা স্টয়চিওমেট্রি, কেমিক্যাল ক্যালকুলেশনস। দেখো তোমরাও ক্লাস 10-এর কথা হয়তো মনে পড়ছে, ক্লাস 10-এ আমরা এই ধরনের কিছু অঙ্ক করে এসেছি। যেমন হচ্ছে ভর সংক্রান্ত এবং ভর আয়তন সংক্রান্ত গণনা। এই ধরনের অঙ্ক অনেকই ছিল ক্লাস 10-এ, এটা করে এসেছি আমরা। রাসায়নিক গণনা বলে যে চ্যাপ্টারটা ছিল সেখানে করে এসেছি। আচ্ছা, যেটা করিনি সেটা হচ্ছে আয়তন সংক্রান্ত রাসায়নিক গণনা। এখানে একটা বিশেষভাবে করা হয় যেটাকে আমরা গ্যাসমিতি বা ইউডিওমেট্রি বলে থাকি, কেমন? তো এই যে ইউডিওমেট্রির ব্যাপারটা কি এটা একটু বলতে হবে, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। আচ্ছা, যখন হচ্ছে এটা হচ্ছে যে এটার যে মূল নীতিটা সেটা আমাদের গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রের উপর ভিত্তি করে এবং অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে এখানে এটা হচ্ছে নির্মিত। তো গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের যখন আয়তন বিষয়ক আমরা গণনা করি সেটাকে আমরা বলি গ্যাসমিতি বা ইউডিওমেট্রি। তো এখানে কি করা হয়, একটা যন্ত্র থাকে যেটাকে বলা হয় ইউডিওমিটার। সেই যন্ত্র দ্বারা গ্যাসীয় বিক্রিয়ায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের আয়তনের পরিমাপটা করা হয়। তো এখানে একটা ইউটিউব থাকে, ইউটিউবের মধ্যে একটা বন্ধ পাত্রের প্রান্তের ভেতরে দুটো প্ল্যাটিনাম তার ঢোকানো থাকে। এই তার দুটোর মধ্যে কি করা হয়, উচ্চ বিভব সম্পন্ন তড়িৎ প্রবাহ পাঠানো হয়। তার দুটোর মধ্যে তাহলে বিদ্যুৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হয়
এর ফলে কি হয়, সৃষ্ট উচ্চ তাপমাত্রায় নলের মধ্যে যে গ্যাসগুলো রাখা থাকে তাদের মধ্যে বিক্রিয়া হয়, বিস্ফোরণ সহকারে বিক্রিয়া করে। আয়তন পরিমাপের জন্য একটা স্কেল কাটা থাকে, স্কেল দাগ দেওয়া থাকে, এবং সেই গ্যাসের তুলনায় কঠিন বা তরলের আয়তনটা হচ্ছে নগণ্য। তাই গ্যাসীয় বিক্রিয়ায় কঠিন বা তরল যদি বিক্রিয়ক বা বিক্রিয়কজাত পদার্থ হিসেবে থাকে তার আয়তনটা শূন্য ধরা হয়। এইভাবে একটা ইউডিওমিটারের মধ্যে অর্থাৎ প্রথমে যে গ্যাসগুলো নেওয়া হলো মিশ্রণটা, তখন সে আয়তনের মাপটা ওই যে স্কেলটা কাটা রয়েছে সেখানে দেখে রাখা হলো। আচ্ছা, তারপরে ওই প্ল্যাটিনাম তার যেটা ঢোকানো রয়েছে তার মধ্যে বিদ্যুৎ স্ফুলিঙ্গের সাহায্যে সেটা বিস্ফোরণটা ঘটানো হলো। ফলে কি হলো, গ্যাসগুলোর মধ্যে বিক্রিয়া হলো। আচ্ছা, বিক্রিয়া হয়ে যাওয়ার পরে তাহলে কি হচ্ছে, যখন বিক্রিয়াটা শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন যখন শুধু বিক্রিয়াজাত পদার্থ থাকছে তখন টিউবটা তো গরম হয়ে যাচ্ছে বিক্রিয়া হওয়ার ফলে, তখন এটাকে একটুখানি কিছুক্ষণ ঠান্ডা করার পরে এইটা তারপরে কি করা হচ্ছে, আবার আয়তনটা মাপা হচ্ছে। স্কেলটা যেটা দেখা হয়েছে সেই স্কেলে দেখা হচ্ছে যে সেইটা কি আয়তনটা আসছে সেটা দেখা হচ্ছে। আচ্ছা, তারপরে কি হলো, এইভাবে তাহলে বোঝাই যাচ্ছে যে বিক্রিয়াটা হয়ে যাওয়ার পরে যে স্কেলটা ছিল সেখানে আমরা যে আয়তনটা মেপে রেখেছিলাম, এখন কিন্তু শীতল অবস্থায় অবশ্যই তার আয়তনটা কম দেখাবে। তো এটাকে আমরা বলে থাকি সাধারণত প্রথম আয়তন সংকোচন। এবং তারপরে ধরো তার মধ্যে এমন একটা গ্যাস উপস্থিত রয়েছে যেটা কোনো একটা শোষক পদার্থের মধ্যে দিলে শোষিত হয়। তো সেই শোষক পদার্থটা যোগ করলে পরে তখন সেটা ওই পদার্থটাকে, ওই গ্যাসটাকে হয়তো শোষণ করে নেবে, তখন আয়তনটা আরেকটু কমে যাবে। তখন আমরা সাধারণত সেটাকে বলে থাকি দ্বিতীয় সংকোচন। তো আমি তোমাদের এখন বোঝাবো যে গ্যাস মিতির সাহায্যে কিভাবে একটা হাইড্রোকার্বন যৌগের সংকেত নির্ণয় করা যায়। ডিটারমিনেশন অফ মলিকুলার ফর্মুলা অফ হাইড্রোকার্বনস ইউজিং ইউডিওমেট্রি। তার জন্য আমরা কি করেছি, হাইড্রোকার্বনের সংকেতটা ধরে নিয়েছি CXHY, এক্স আর ওয়াই হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, এবার এই হাইড্রোকার্বনের সঙ্গে বিক্রিয়া সম্পূর্ণ দহন বিক্রিয়া হবে করার জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার সেটা হচ্ছে, দেখো এখান থেকে হিসেব করলে পাওয়া যায় যে x + y/4। আচ্ছা, এখান থেকে তাহলে এক্স সংখ্যক কার্বনই নিশ্চয়ই কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে এবং জলের অণু এখানে y/2। এটা তোমার হিসেবটা করে এটা ব্যালেন্স করা হয়েছে। তাহলে এখানে এক আয়তনের জন্য x + y/4 অক্সিজেন লাগছে, আর x আয়তন কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। জলীয় বাষ্পটা এটা তরল বলে এখানে আমি একটু আগেই বললাম এর আয়তনটা নগণ্য বা শূন্য ধরা হয়। তাহলে আমরা প্রথম সংকোচন কোনটাকে বলছি, বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টির পূর্বে গ্যাস মিশ্রণের যে আয়তন থাকে, যেটা আমি বলছিলাম যে প্রথমেই আমরা যে স্কেলটা আছে সেখানে গ্যাসটাকে ভর্তি করার পরে যে মাপটা দেখাবে সেটা দেখে রাখছি, এবং বিক্রিয়াটা হয়ে যাওয়ার পরে শীতল যখন করছি তখন যে গ্যাস মিশ্রণের আয়তনটা দেখাচ্ছে। এই দুটোকে এটা যে কম হবে এটা নিশ্চয়ই বুঝতে পারছো, যে কারণ বিক্রিয়ক যে গ্যাসগুলো নেওয়া হয়েছিল সেগুলো বিক্রিয়া করার ফলে তো সেটা কমে যাচ্ছে। তাহলে সেই বিক্রিয়ার পরে শীতল অবস্থায় সেই গ্যাস মিশ্রণের যে আয়তন থাকছে তাহলে এটা তো কম হচ্ছে। তাহলে প্রথম সংকোচন হচ্ছে এইটা থেকে এইটা, তারপরে মাইনাস করলে যেটা হবে সেইটা। আচ্ছা, তাহলে দ্বিতীয় সংকোচন হচ্ছে সাধারণত যে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা থাকে সেইটা, কার্বন ডাইঅক্সাইড যেটা থাকে সেইটা কি করে, ওর মধ্যে আবার কোনো একটা অন্য কোনো রিয়েজেন্ট অ্যাড করলে সেটা তখন সেই কার্বন ডাইঅক্সাইডটাকে শোষণ করে নেয়, সেটা হচ্ছে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের আয়তন। এবং তখন যেটুকু আয়তন কমে যায় সেটা আমরা বুঝতে পারি যে এতটা কিন্তু তাহলে কার্বন ডাইঅক্সাইড ছিল, যেটা শোষিত হয়ে গেল বলেই তো আয়তনটা কমে গেল, সেটাকে আমরা দ্বিতীয় সংকোচন ধরে থাকি। তো এখানে একটা দুটো অঙ্ক না বলে দিলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে না, তার জন্য এখানে একটা অঙ্ক নেওয়া হয়েছে। 10 মিলিলিটার কোনো গ্যাসীয় হাইড্রোকার্বনের সঙ্গে 60 মিলিলিটার অক্সিজেন মিশিয়ে তড়িৎ স্ফুলিঙ্গের সাহায্যে সম্পূর্ণরূপে জারিত করা হলো। এর ফলে উৎপন্ন মিশ্রণকে শীতল করলে আয়তন হয় 45 মিলিলিটার। হাইড্রোকার্বনটির বাষ্প ঘনত্ব 15 হলে ওর আণবিক সংকেত কি হবে? তো দেখো, এটা তাহলে আমি যেরকম বলছিলাম ইউডিওমেট্রি, সেই ইউডিওমিটারে যে বিক্রিয়াটা করা হয়েছে সেটা এরকম তথ্যগুলো দেওয়া আছে, সেই তথ্যগুলো থেকে আমরা কাজে লাগিয়ে আস্তে আস্তে এগোবো। তো হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমরা আবার ধরে নিয়েছি যে আমাদের সংকেতটা হচ্ছে, মনে করছি যে CXHY। তো হাইড্রোকার্বনের এটা আমরা সংকেত এটা ধরে নিয়েছি। তো হাইড্রোকার্বনের বাষ্প ঘনত্বটা বলে দিয়েছে 15, তার মানে এর আণবিক ভরটা হবে 30। আচ্ছা, যে দহনের সমীকরণটা যেটা আমরা এখানে একটু আগে আলোচনা করছিলাম, অর্থাৎ এখানে CXHY যদি হয়, এখানে সম্পূর্ণ দহন হতে অক্সিজেন যেটা লাগবে সেইটা এবং কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হবে। তো এখানে বলে দিয়েছে যে 10 মিলিলিটার গ্যাসীয় হাইড্রোকার্বন নেওয়া হয়েছে।
তাহলে 10 মিলিলিটারের জন্য নিশ্চয়ই 10 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4 মিলিলিটার অক্সিজেন লাগবে, আর 10x মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আশা করি এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এইবারে পরের যে অংশটা বলছে যে মিশ্রণকে শীতল করলে আয়তন হয় 45 মিলিলিটার। এইটা এবার ভালো করে বুঝতে হবে। তাহলে প্রাথমিক আয়তন কি ছিল? বিক্রিয়ক গ্যাসীয় যে পদার্থগুলো ছিল তাদের আয়তন নিশ্চয়ই, অর্থাৎ 10 প্লাস 10 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4, এটা হচ্ছে প্রাথমিক আয়তন। আচ্ছা, তারপরে কি হয়েছে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে 10x, তাহলে এইটা ছিল প্রাথমিক আয়তন। এখন তো বিক্রিয়া হয়ে গেছে যখন, তখন শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প পড়ে রয়েছে, জলীয় বাষ্পের আয়তন আমরা ধরছি না। তাহলে আয়তন সংকোচন যেটা হয়েছে সেটা কিভাবে বার করব? তাহলে প্রথমে যে আয়তন ছিল মাইনাস হচ্ছে এখন যে আয়তন আছে, তাহলে সেটা নিশ্চয়ই আমি সংকোচনটা হয়েছে আমি ধরতে পারবো। দেখো এবারে, তার মানে দেখো এখানে প্রথমে ছিল হাইড্রোকার্বনের জন্য 10, অক্সিজেনের ছিল জন্য 60, তাহলে 10 প্লাস 60 70 মিলিলিটার ছিল প্রাথমিক গ্যাসের আয়তন, যেটা এখানে দেখানো হয়েছে। এখন বলছে 45, তাহলে সংকোচন বা কন্ট্রাকশন অফ ভলিউম কতটা হয়েছে সেটার জন্য আমাকে কি করতে হবে? নিশ্চয়ই প্রাথমিক যে আয়তন ছিল এখন যে আয়তন আছে সেটা নিশ্চয়ই মাইনাস করতে হবে। তাহলে সমীকরণের নিয়ম অনুযায়ী এই দুটো পরস্পর সমান হওয়া উচিত। আশা করি বুঝতে পারছো। আমি আবার বলছি, হাইড্রোকার্বনের আয়তন, তার জন্য প্রয়োজনীয় অক্সিজেনের আয়তন, এটা হচ্ছে প্রাথমিক যে বিক্রিয়ক গ্যাসগুলো ছিল তাদের মোট আয়তন। এখন আছে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্পের আয়তন নগণ্য, তাহলে তৈরি হয়েছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই দুটোকে মাইনাস করলে নিশ্চয়ই আমি সংকোচনটা ধরতে পারবো। তো এটাকে এখানে মাইনাস করা হয়েছে, আর এখানেও প্রাথমিক যে আয়তন ছিল 10 আর 60 সেটাকে নিয়ে এখন যে আয়তন রয়েছে সেটা হচ্ছে 45, এটা মাইনাস করে দেখানো হয়েছে। তো এখানটা দেখো একটু যদি এটাকে সলভ করা যায়, এটা দেখতে পাচ্ছ 10x 10x কেটে যাচ্ছে, তাই এদিকটা হচ্ছে 25। তো এখানে সেটাই লেখা হচ্ছে, বাকিটা হচ্ছে একটা সমীকরণ যেভাবে সলভ করা হয় সেটাই, এখানে আর কিছু তেমন নেই। ওয়াইটা এখানে যা এসছে সমীকরণটা আস্তে আস্তে সলভ করা হয়েছে। তো দেখা যাচ্ছে যে ওয়াই এর মান আসছে 6। এরপরে আমাদের দেখতে হবে যে আমরা কি করে এক্স এর মানটা বার করতে পারবো। আচ্ছা, এবারে দেখো আমরা তো ওয়াইটা পেয়ে গেলাম। এবার তাহলে হাইড্রোকার্বনের সংকেত আমরা কি ধরেছিলাম? CXHY। তাহলে এক্স সংখ্যক যদি কার্বন পরমাণু থাকে তাহলে তার হচ্ছে তাহলে সংকেত ভরটা কি হবে? 12x, আর ওয়াই সংখ্যক হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 1। তাহলে আমাদের বলে দেওয়া হয়েছিল বাষ্প ঘনত্বটা 15, তার মানে আণবিক ভর যেটা সেটা হচ্ছে 30। তাহলে সেই হিসেব অনুযায়ী CXHY এর জন্য আমরা লিখতে পারি 12x প্লাস ওয়াই হচ্ছে 30। এর মধ্যে আমাদের কি হয়েছে? ওয়াই এর যে ভ্যালু সেটা কিন্তু বেরিয়ে গেছে, যেটা হচ্ছে 6। তাহলে তোমার সমীকরণটা দাঁড়ালো 12x প্লাস 6 হচ্ছে 30। এটা সলভ করলে আমরা পাচ্ছি যে x ইজ ইকুয়াল টু 2। তার মানে দেখো x যদি 2 হয়, y যদি 6 হয়, আমরা যেটা হাইড্রোকার্বনের আণবিক সংকেত ধরেছিলাম CXHY, তাহলে x এর জায়গায় 2 বসাচ্ছি, y এর জায়গায় 6 বসাচ্ছি, সুতরাং হাইড্রোকার্বনটির আণবিক সংকেত হচ্ছে C2H6। আচ্ছা, তো এই একটা টাইপের অঙ্ক হয় হাইড্রোকার্বনের সংকেত বার করতে বলে। আরেকটা টাইপও হয় যেখানে গ্যাস মিশ্রণের সংযুতি নির্ণয় করতে বলে। তো সেখানে আমরা কি করে কাজটা করি সেসব আমরা আরেকটা অঙ্ক দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই টাইপের এখানে অজস্র অজস্র অঙ্ক হয়, মাত্র 2-3টে অঙ্ক আমি জাস্ট প্রথম তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। তোমাদের কিন্তু বইয়ের অনুশীলনী থেকে যেখান থেকে পারো, মানে যেখানে এই ধরনের অঙ্কগুলো পাবে, অন্য কোনো রেফারেন্স বই থেকে, টেস্ট পেপার থেকে, এই ধরনের যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার অঙ্কগুলোর সম্বন্ধে কনসেপ্টটা ভালো হবে এবং তুমি তখন যে কোনো অঙ্ক সহজে করতে পারবে। তো পরবর্তী যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে গ্যাস মিশ্রণের সংযুতি নির্ণয় করা যায় এই ইউডিওমেট্রির সাহায্যে। তো সেখানে দেখি কি বলছে। 10 মিলিলিটার মিথেন, C2H4 ও CO2 গ্যাস মিশ্রণকে অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে বিস্ফোরিত করা হলো। বিস্ফোরণের পর ঠান্ডা করায় 17 মিলিলিটার আয়তন সংকুচিত হয় এবং KOH এর সঙ্গে বিক্রিয়ায় আরও 14 মিলিলিটার আয়তন সংকুচিত হয়। মিশ্রণটির সংযুতি নির্ণয় করো। অর্থাৎ মিশ্রণের যে কম্পোজিশন সেইটা কি ছিল সেটা নির্ণয় করতে বলা হচ্ছে। আচ্ছা, তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3টে গ্যাসের মিশ্রণ আছে, মিথেন, ইথিলিন আর কার্বন ডাইঅক্সাইড। তো মিথেন আছে x মিলিলিটার, ইথিলিন আছে y মিলিলিটার, আচ্ছা কার্বন ডাইঅক্সাইড আছে z মিলিলিটার। এটা আমরা ধরে নিয়েছি যে 10-এর মধ্যে এইগুলো এই পরিমাণ আছে, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে কি হচ্ছে, একটা প্রথম সমীকরণ আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে x প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে 10 হবে।
আচ্ছা, এবার দেখো তিনটে যে আছে এর মধ্যে মিথেন এবং ইথিলিন, এর মধ্যে অতিরিক্ত অক্সিজেন মিশ্রিত করা হয়েছে। তাহলে মিথেন আর ইথিলিনের দহন সম্ভব। তাহলে দহনের যে সমীকরণ হবে সেইটা আমরা এখানে লিখে আয়তন সংকোচনগুলো একটা একটা করে বার করার চেষ্টা করছি। তাহলে দহনের যে সমীকরণ, মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হবে। এখানে 2O2 লাগছে, তাহলে x মিলিলিটার আমি মিথেন ধরেছি, তাহলে 2x হচ্ছে অক্সিজেনের পরিমাণ হবে। তো এখানে আমরা বার করার চেষ্টা করেছি যে আয়তন সংকোচনটা কত হবে। তাহলে প্রাথমিক যে গ্যাসগুলো ছিল, বিক্রিয়ক গ্যাসগুলোর আয়তন হচ্ছে x + 2x, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে x, তাহলে এটা এইগুলো থেকে এইটা মাইনাস করলে নিশ্চয়ই আয়তন সংকোচনটা বেরোবে, সেটা হচ্ছে 2x মিলিলিটার। আর উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এখানে সমীকরণ অনুযায়ী দেখা যাচ্ছে যে x মিলিলিটার হচ্ছে। তারপরে যেটা নিয়েছি ইথিলিন, ইথিলিনের আমরা ধরে নিয়েছি y মিলিলিটার আছে। তো ইথিলিন সাথে তাহলে অক্সিজেনের এই যে ইকুয়েশনটা আমরা লিখেছি, এখানে 3O2, এটা ব্যালেন্স করে নিয়েছি, তাহলে 2CO2 2H2 হচ্ছে। তাহলে ইথিলিন যদি y মিলিলিটার থাকে তাহলে অক্সিজেন থাকবে 3y মিলিলিটার, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে 2y মিলিলিটার। একই রকমভাবে আমরা আয়তন সংকোচনটা এখানে বার করার চেষ্টা করছি। তাহলে আয়তন সংকোচন হচ্ছে 2y মিলিলিটার, এবং উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের যে আয়তন সেটাও খেয়াল রাখছি, সেটা হচ্ছে 2y মিলিলিটার। আচ্ছা, এবার তাহলে দেখো যেহেতু দুরকম হাইড্রোকার্বন ছিল, তাহলে মিথেনের জন্য আয়তন সংকোচন হয়েছে 2x মিলিলিটার, আর ইথিলিনের জন্য আয়তন সংকোচন হচ্ছে 2y মিলিলিটার। তাহলে আমরা কি বলতে পারি যে মোট আয়তন সংকোচন হয়েছে 2x + 2y মিলিলিটার। আচ্ছা, এবারে আমরা আমাদের মিশ্রণের মধ্যে কার্বন ডাইঅক্সাইড Z ছিল, আমরা ধরেই নিয়েছি। এছাড়া যে দুটো বিক্রিয়া আমরা পেলাম, সেই দুটো বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের আয়তনগুলো আমরা খেয়াল করেছি, একটা হচ্ছে x, একটা হচ্ছে 2y। তাহলে আমরা এখন বলতে পারি যে ওই ইউডিওমিটারের মধ্যে মোট যে কার্বন ডাইঅক্সাইডটা পড়ে থাকবে সেটা হবে x + 2y + z। আচ্ছা, এবার আমাদের বলে দিয়েছে যে 17 মিলিলিটার হচ্ছে আয়তন সংকোচন, সেক্ষেত্রে তাহলে 2x + 2y = 17 লেখা যায়। এবার দেখো যে, এবং বলেছে যে একটা তথ্য দিয়েছে যে ইউডিওমিটারে এই বিক্রিয়াটা হয়ে যাওয়ার পরে যখন ওখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড মেশানো হয়েছে তখন আরও 14 মিলিলিটার আয়তন সংকুচিত হয়েছে। কারণ পটাশিয়াম হাইড্রোক্সাইড একমাত্র কার্বন ডাইঅক্সাইডের সাথেই বিক্রিয়া করে, সুতরাং ওখানে আমরা বলতে পারি যে কার্বন ডাইঅক্সাইডটাই তাহলে শোষিত হয়ে গেছে, এবং তাহলে 14 মিলিলিটার আয়তন সংকুচিত হয়েছে, মানে এই 14টা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আয়তন, উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এবং মিক্সচারের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডটা প্রেজেন্ট ছিল যেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করেনি। তার মানে x + 2y + z = 14 বলা যায়। তো তাহলে আমি এখানে আরও দুটো সমীকরণ এখানে পেলাম। আচ্ছা, দেখো এখানে আমি এটাকে 3 নম্বর সমীকরণ বলছি। 3 নম্বর সমীকরণ থেকে যদি আমি 1 নম্বর সমীকরণটা মাইনাস করি, যে 3 নম্বর সমীকরণ হচ্ছে x + 2y + z = 14, 1 নম্বর সমীকরণ হচ্ছে x + y + z হচ্ছে 10। আচ্ছা, তাহলে এখান থেকে ওইটা যদি মাইনাস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 14 - 10 4 হচ্ছে, আর x + z ওগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে y হচ্ছে 4। তাহলে এই যে y4, এটাকে যদি 2 নম্বর সমীকরণ অর্থাৎ এটার মধ্যে যদি বসানো যায় তাহলে এটাকে একটু সলভ করা হয়েছে, তো দেখা যাচ্ছে যে x হচ্ছে 4.5 ml। আচ্ছা, তাহলে আবার যদি প্রথম যে সমীকরণটা আমরা ধরে নিয়েছিলাম যে x + y + z হচ্ছে 10, সেই সমীকরণে যদি আমরা x y এর মান বসাই, একটা হচ্ছে x হচ্ছে 4.5, y হচ্ছে 4, তাহলে আমরা পাচ্ছি z হচ্ছে 1.5 মিলিলিটার। তার মানে কি হলো, মিশ্রণে মিথেন হচ্ছে 4.5 ml, ইথিলিন হচ্ছে 4 ml, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 1.5 ml। তাহলে দেখতে পেলে যে ইউরিওমেট্রি ইউজ করে আমরা কি করলাম, এখানে গ্যাস মিশ্রণের সংযুতি বা কম্পোজিশন বার করলাম সুন্দরভাবে। তো এই অ্যাপ্লিকেশনটা আমাদের শিখতে হবে, এরকম বেশ কিছু অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটা শিখতে পারবে। তো আমি আরও একটা অঙ্ক এই ধরনের নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেটা এবার বলছি। সেটা হচ্ছে যে কার্বন মনোক্সাইড, মিথেন ও হাইড্রোজেনের একটি মিশ্রণে 100 মিলিলিটারকে 300 মিলিলিটার অক্সিজেন সহ বিদ্যুৎ স্ফুলিঙ্গের সাহায্যে প্রজ্বলিত করা হলো। উৎপন্ন মিশ্রণটিকে ঠান্ডা করলে মিশ্রণের আয়তন হয় 285 মিলিলিটার। এই মিশ্রণে KOH যোগ করলে মিশ্রণে অবশিষ্ট থাকে 205 মিলিলিটার অক্সিজেন। গ্যাস মিশ্রণে CO, CH4 ও হাইড্রোজেনের আয়তন নির্ণয় করো। গ্যাস মিশ্রণে তাহলে কি হচ্ছে যে এই যে আবার একটা মিশ্রণ, তারও কিছু ডেটা দিয়ে দিয়েছে, আমাদের কি করতে হবে যে কম্পোজিশন বা এখানে
গ্যাস মিশ্রণের সংযুতিটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমি এখানে আবার ধরে নিচ্ছি যে মিশ্রণে কার্বন মনোক্সাইড ও মিথেনের আয়তন যথাক্রমে x ও y মিলিলিটার। এবার যেহেতু মিশ্রণের মোট আয়তন 100, তাহলে হাইড্রোজেনের আয়তনটা সহজেই বোঝা যায় যে 100 - x + y হবে। আচ্ছা, তাহলে এখানে দহন হবে নিশ্চয়ই, অক্সিজেন দেওয়া হয়েছে, তাহলে কার্বন মনোক্সাইডের সাথে অক্সিজেনের দহন, মিথেনের সাথে অক্সিজেনের দহন, হাইড্রোজেনের সাথে অক্সিজেনের দহন। আমরা সমীকরণগুলো লিখেছি। এবার কার্বন মনোক্সাইড ধরা হয়েছে x মিলিলিটার, তাহলে সমীকরণ অনুযায়ী এখানে অক্সিজেন লাগছে x/2 আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে x। আচ্ছা, মিথেন y, এখানে সমীকরণ অনুযায়ী তাহলে অক্সিজেন লাগছে 2y, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে y মিলিলিটার। হাইড্রোজেনের ক্ষেত্রে এটা 100 - x + y, তাহলে 1/2 × 100 - x + y। আচ্ছা, প্রথম সমীকরণ থেকে আমরা এবার আগেরটার মতোই আয়তন সংকোচনটা বার করছি, অর্থাৎ x + x/2 - x, তাহলে পড়ে থাকছে x/2। এখান থেকেও আয়তন সংকোচন বার করছি, যে বিক্রিয়ক পদার্থগুলোর যে আয়তন মাইনাস হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের আয়তন, তাহলে এটা হচ্ছে 2y। আচ্ছা, তৃতীয়টা থেকেও একইভাবে বার করেছি, যে 100 - x + y প্লাস হচ্ছে এইটা। এখানে তো জল তৈরি হয়েছে, ফলে এখানে বিক্রিয়াজাত পদার্থের গ্যাসীয় আয়তন এটা 0 ধরা হয়েছে, করে এখান থেকে যা পাচ্ছি সেটা এখানে লিখে রাখা হয়েছে। আচ্ছা, এবারে দেখো যে আয়তন সংকোচনের যে হিসেবটা, ওখানে তাহলে প্রথমে বলে দিয়েছিল যে 100 মিলিলিটার হচ্ছে মিশ্রণ আর 300 মিলিলিটার অক্সিজেন দেওয়া হয়েছে। তাহলে 300 + 100 400 হচ্ছে প্রাথমিক আয়তন, আর শীতল করার পর আয়তন পাওয়া গেছে 285। তাহলে এটা নিশ্চয়ই আয়তন সংকোচন। তাহলে এখানেও আমরা এখানে যে 3টে আয়তন সংকোচন পেলাম সেটা নিশ্চয়ই লিখবো, তাহলে সেটাই নিশ্চয়ই এটার সাথে সমান হবে। এটা ভালো করে বুঝতে হবে। এখানে তোমরা যদি নিজে লিখে করো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এ ধরনের অঙ্ক নিজেরা কিছুটা প্র্যাকটিস করলে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। আয়তন সংকোচন এই যে 3টে পেয়েছিলাম, 3টেকে একসাথে লিখেছি, আর এখানে প্রশ্ন থেকে যেটা পেয়েছি সেটা একসাথে লিখেছি। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমার একটা সমীকরণ চলে আসছে, y/2 - x + 150 = 115, বা তারপরে সেটা আসছে যে এটা -35, এটাকে এখান থেকে আমরা আরেকটা পেয়েছি 2x - y হচ্ছে 70। আচ্ছা, তাহলে বিক্রিয়ায় যে অক্সিজেনটা ব্যবহার হয়েছে সেইটা এবার দেখো, এখান থেকে x/2, এখান থেকে 2y, এখান থেকে হচ্ছে 1/2 × 100 - x + y। তো সেইটাকে আমি আবার লিখেছি। এবার দেখা যাচ্ছে যে ওই যে অক্সিজেনটা, সেটা তো প্রথমে তো অক্সিজেন দেওয়া ছিল 300, শেষকালে যেটা পড়ে আছে কার্বন ডাইঅক্সাইড শোষিত হয়ে যাওয়ার পর যা পড়ে থাকে সেটা নিশ্চয়ই অব্যবহৃত অক্সিজেন। তার মানে 300 থেকে ওই 205টাকে মাইনাস করলে আমি কি পাবো? ব্যবহৃত অক্সিজেন, যেটা আমি এখানে সমীকরণটা লিখে নিয়েছি। এটাকে আবার একটু সলভ করা হয়েছে, করে দেখা যাচ্ছে যে y = 30 মিলিলিটার পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমরা এখানে 4 নম্বর সমীকরণে এখানে বসাতে পারি। y এর মানটা বসালে দেখতে পাচ্ছ যে x বেরোচ্ছে 50 মিলিলিটার, তাহলে z x যদি 50 হয় আর y যদি 30 হয়, তাহলে 100 - 80, তাহলে z হচ্ছে 20 মিলিলিটার। অর্থাৎ আমরা মিশ্রণের যে সংযুতি বা কম্পোজিশন সেটা বার করতে পারলাম। কার্বন মনোক্সাইড হচ্ছে 50, মিথেন হচ্ছে 30, আর হাইড্রোজেন হচ্ছে 20 ml। ঠিক আছে? তো এই জিওমেট্রির অঙ্ক বুঝতেই পারছো, মুখে আমি তো বুঝিয়ে দিলাম, কিন্তু তোমরা যতক্ষণ না হাতে করে করবে ততক্ষণ তোমাদের সেই এটা আসবে না। তো সেই জন্য হাতে করে করাটা খুবই জরুরি। হাতে করে করলে তবে তুমি অঙ্কগুলো ভালোভাবে বুঝতেও পারবে, করতেও পারবে। আমাদের যে লাস্ট সেগমেন্ট এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে দ্রবণে সংঘটিত বিক্রিয়া সংক্রান্ত গণনা, ক্যালকুলেশন ইনভলভিং রিঅ্যাকশনস ইন সলিউশন। তো সেইটা আমরা কিছু উদাহরণ আবার দেখব। তার জন্য আমাদের আগে দ্রবণের যে গাঢ়ত্ব প্রকাশের যে বিভিন্ন পদ্ধতি আছে সেইগুলো আমরা একটুখানি আগে দেখে নিচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ভ্যারিয়াস প্রসেসেস টু এক্সপ্রেস দ্য কনসেন্ট্রেশন অফ এ সলিউশন, অর্থাৎ কীভাবে আমরা কি করতে পারি, এই দ্রবণের গাঢ়ত্ব প্রকাশ করতে পারি। কিছু কিছু তোমরা জানো, তোমরা পড়েছো, যেমন হচ্ছে শতকরা মাত্রা, পার্সেন্টেজ স্ট্রেংথ। যখন আমরা কি করি, 100 গ্রাম দ্রবণে যত গ্রাম দ্রাবক দ্রবীভূত থাকে সেটাকে যখন বলি, তখন সেটা হচ্ছে শতকরা মাত্রা বা পার্সেন্টেজ স্ট্রেংথ, ওয়েট বাই ওয়েট, দুটোই এখানে ওয়েটের মাধ্যমে যখন বলা হচ্ছে। গ্রাম প্রতি লিটার হিসেবে শক্তিমাত্রা, স্ট্রেংথ ইন গ্রাম পার লিটার। যখন আমরা কোনো দ্রবণের প্রতি লিটারে কোনো দ্রবের যত গ্রাম দ্রবীভূত থাকে সেটাকে প্রকাশ করি, তখন সেটা হচ্ছে গ্রাম পার লিটার। আচ্ছা, তারপর হচ্ছে মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন, এটা তোমরা পড়বে আস্তে আস্তে। এখানে আমি বলছি না, এটা আমাদের একটা গ্যাসের চ্যাপ্টার আছে, সেখানে আমরা ভালোভাবে পড়বো। পিপিএম, এটাও আমাদের পড়ার মধ্যে আসবে, ক্লাস 11এই আসবে, পার্টস পার মিলিয়ন।
দ্রবণে উপস্থিত দ্রবের পরিমাণ যদি অল্প হয়, কোনো দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে যদি কোনো দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকে সেই ভর নির্দেশক সংখ্যাকে এখানে ppm এককে প্রকাশ করা হয়। তারপর হচ্ছে মোলারিটি। মোলারিটি মানে কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে কোনো দ্রবের যত মোল দ্রবীভূত থাকে সেই সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। বা মোলালিটি কিন্তু একটু আলাদা। মোলালিটিতে কোনো দ্রবণের 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকে এখানে ভরটা নেওয়া হয়, আয়তন নয়। তার যেখানে যত মোল দ্রব উপস্থিত থাকে সেইটাকে সেই দ্রবণের মোলালিটি বলা হয়। মোলালিটির এককটা কিন্তু পদার্থে যেহেতু ভরের সাপেক্ষে নেওয়া হয়, এটা উষ্ণতার উপর নির্ভর করে না। মোলারিটি কিন্তু দ্রবণের উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতার পরিবর্তন হলে মোলারিটি পাল্টে যাবে, মোলালিটি নয়। লাস্টে আমরা যেটা বলছি নর্মালিটি, কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে কোনো দ্রবের যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে, গ্রাম তুল্যাঙ্ক আমরা পড়েছি আগের ক্লাসে, সেই গ্রাম তুল্যাঙ্কের সংখ্যাকে ওই দ্রবণের নর্মালিটি বলা হয়। তো কোনো যদি আমরা দুটো পদার্থে যদি আমরা নর্মালিটি এবং তার আয়তন জানতে পারি, তাহলে আমরা যে সমীকরণের মাধ্যমে তাদেরকে কানেক্ট করতে পারি সেটা নর্মালিটি ইকুয়েশন। সেটা হচ্ছে n1v1 = n2v2, অর্থাৎ কোনো পদার্থ তার তুল্যাঙ্ক পরিমাণে পরস্পরকে অ্যাসিড ও ক্ষারের ক্ষেত্রে প্রযোজ্য তারা কি করে তুল্যাঙ্ক পরিমাণে পরস্পরের সাথে তাদেরকে বিক্রিয়া করে। এটা এই নর্মালিটি সমীকরণ দিয়ে প্রকাশ করা যায়। এবার আমরা যদি কতগুলো উদাহরণ দেখি তাহলে আমাদের কাছে বিষয়টা একটু পরিষ্কার হবে। আচ্ছা, প্রথম যে উদাহরণটা নিয়েছি, বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইডের একটি নমুনাকে সম্পূর্ণরূপে দ্রবীভূত করতে 90 মিলিলিটার 0.1 নর্মাল HCl প্রয়োজন হয়। নমুনাটিতে কত গ্রাম আয়রন আছে গণনা করো। হাইড্রোজেন হচ্ছে 1, ক্লোরিন 35.5, আয়রন হচ্ছে 56। তো এক্ষেত্রে প্রথমেই জরুরি হচ্ছে ইকুয়েশনটা লিখে নেওয়া। আমরা ইকুয়েশনটা লিখে নিয়েছি এবং এর আণবিক গুরুত্বটা এই পারমাণবিক গুরুত্বের সাহায্যে বার করে নিয়েছি। এবারে দেখো এই যে নর্মালিটি সংক্রান্ত যে ক্যালকুলেশনটা, 90 মিলিলিটার 0.1, এটাকে 90 × 0.1 মাল্টিপ্লাই করে এখানে লেখা হয়েছে। তার মানে 9 মিলিলিটার 1 নর্মাল HCl, এটা লেখা যায় নর্মালিটি সমীকরণ হিসেবে। তার মানে এখানে কত গ্রাম তুল্যাঙ্ক আছে, কত গ্রাম HCl আছে সেটা বার করা হয়েছে। 1 নর্মাল HCl মানে 1000 মিলিলিটার আয়তনে 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে। 1 গ্রাম তুল্যাঙ্ক মানে হচ্ছে HCl এর 36.5 গ্রাম তুল্যাঙ্ক ভার, সেটা ইন্টু তাহলে 9 হবে। 1 মিলিলিটারে যদি এটা থাকে 9 মিলিলিটারে তাহলে এটা হবে, তাহলে সেই পরিমাণটা বার করা হলো। এবার আমরা সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে 109.5 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করে 107 গ্রাম ফেরিক হাইড্রোক্সাইড। তাহলে এই পরিমাণটার সাথে কতটা ফেরিক হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সেটা বার করে নিলাম, যেটা বেরোচ্ছে 0.321। আচ্ছা, এবার আবার দেখছি যে 107 গ্রাম ফেরিক হাইড্রোক্সাইডে আয়রন কতটা আছে, তাহলে 0.32 গ্রাম ফেরিক হাইড্রোক্সাইডে আয়রন কতটা থাকবে। এইভাবে আমরা ওই নমুনাতে আয়রনের পরিমাণটা বের করতে পারলাম। পরবর্তী যে অঙ্কটা নিয়েছি, 20 মিলিলিটার 0.1 নর্মাল NaOH দ্রবণের সম্পূর্ণ প্রশমনের জন্য 0.126 গ্রাম একটি অ্যাসিড প্রয়োজন। অ্যাসিডটির তুল্যাঙ্ক ভার কত? আচ্ছা, 20 মিলিলিটার 0.1 নর্মাল NaOH দ্রবণ মানে হচ্ছে 2 মিলিলিটার 1 নর্মাল HCl। একই রকমভাবে আগের মতো করে এখানে কত গ্রাম তুল্যাঙ্ক আছে সেটা বের করে নিচ্ছে। এবার দেখো NaOH দ্রবণ, তাহলে কি হবে, এটা তোমার এখানটা NaOH হবে, সরি। তো এখানটা তাহলে তোমার একই পরিমাণ, যেহেতু এটা তুল্যাঙ্ক পরিমাণে পরস্পরকে প্রশমিত করবে, তাহলে কি হবে 2 × 10⁻³ গ্রাম তুল্যাঙ্ক অ্যাসিড প্রয়োজন হবে। আচ্ছা, তাহলে ভরটা দেওয়া আছে যে সম্পূর্ণ প্রশমন হয়েছে, তার মানে এত গ্রাম তুল্যাঙ্ক অ্যাসিডের ভরই হচ্ছে 0.126 গ্রাম নিশ্চয়ই। তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক অ্যাসিডের ভর কত হবে সেটা বার করে দেখা যাচ্ছে যে 63 গ্রাম হচ্ছে। অবশ্যই তাহলে অ্যাসিডটির তুল্যাঙ্ক বা 63 বলা যায়। একই রকম অঙ্ক, 45 মিলিলিটার 0.3 নর্মাল H2SO4 প্রশমিত করার জন্য কত গ্রাম সোডিয়াম কার্বনেট নিতে হবে, যার বিশুদ্ধতা হচ্ছে 95%। আচ্ছা, একই রকমভাবে এখানে আমরা বের করে নিয়েছি যে 45 মিলিলিটার 0.3 নর্মাল H2SO4 দ্রবণ মানে এখানে 1 নর্মালে নিয়ে গেছি, এটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করে, এবং সেটা কত গ্রাম তুল্যাঙ্ক সেটা একটু বার করে নিয়েছি। তাহলে দেখো, যেহেতু অ্যাসিড এবং ক্ষার পরস্পরকে গ্রাম তুল্যাঙ্ক পরিমাণে প্রশমিত করবে, তার মানে 0.0135 গ্রাম তুল্যাঙ্ক সোডিয়াম কার্বনেট প্রয়োজন। এখন সোডিয়াম কার্বনেটের তুল্যাঙ্ক ভারটা বের করে নিয়েছি, এটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম কী করে বের করতে হয়। তাহলে এই পরিমাণ সোডিয়াম কার্বনেট তাহলে লাগবে, বিশুদ্ধ সোডিয়াম কার্বনেটের পরিমাণ যেটা লাগবে সেটা আমরা তারপরে এখানে এটা বের করে নিয়েছি। আচ্ছা, তো তারপরে দেখো পরের যে অঙ্কটা আছে,
15 মিলিলিটার 0.1 নর্মাল NaOH দ্রবণকে প্রশমিত করার জন্য অজ্ঞাত মাত্রার একটি H2SO4 দ্রবণে 12 মিলিলিটার প্রয়োজন হয়। অ্যাসিড দ্রবণের শক্তিমাত্রা নির্ণয় করো গ্রাম পার লিটার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে NaOH দ্রবণের আয়তনটাকে যদি V1 ধরা যায়, এর নর্মালিটি মাত্রাটাকে যদি N1 ধরা যায়, তাহলে H2SO4 এর যে আয়তন সেটা হচ্ছে 12 মিলিলিটার, যেটা হচ্ছে V2, N2টা বার করতে হবে। তো এখানে আমরা ওই নর্মালিটি সমীকরণটা ব্যবহার করেছি, N1 V1 = N2 V2। তো সুতরাং N2 হচ্ছে 0.125 নর্মালিটি মাত্রা, এবং আমরা জানি যে গ্রাম পার লিটারে নিতে গেলে নর্মালিটির সাথে তুল্যাঙ্ক ভারটাকে গুণ করতে হয়। H2SO4 এর তুল্যাঙ্ক ভার হচ্ছে 49, সেটা গুণ করেছি, তাহলে পাওয়া যাচ্ছে 6.125 হচ্ছে গ্রাম পার লিটার অ্যাসিড দ্রবণের শক্তিমাত্রা। তো এখানে আমরা কিছু পুরো চ্যাপ্টারটাই অঙ্কই সবচেয়ে বেশি, আমি কিছু কিছু অঙ্ক করে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে আরও অনেক অনেক অঙ্ক প্র্যাকটিস করতে হবে, তা না হলে কোনো অঙ্কগুলোই তুমি ভালোভাবে করতে পারবে না। সুতরাং চ্যাপ্টারের থিওরিটা পড়ার সঙ্গে সঙ্গে অনুশীলনী সমস্ত অঙ্ক 11-এর অ্যানুয়ালে যে অঙ্কগুলো এসেছে আমি দেখানোর এখানে চেষ্টা করেছি। কিছু আরও অঙ্ক টেস্ট পেপার থেকে ইত্যাদি যেখান থেকে সম্ভব যত তুমি প্র্যাকটিস করবে তত কেমিস্ট্রির কোশ্চেনে অঙ্ক থাকি, অঙ্ক ছাড়া কোশ্চেন হয় না, তাহলে তুমি একমাত্র ভালোভাবে আনসার করতে পারবে। সবাইকে অনেক ধন্যবাদ।